সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। হ্যাঁ অনিশ, আমি সত্যি কথাই বলবো। বাবা, আমি কারখানায় ব্যবসার কাজটা আবার শুরু করেছি, কাউকে কিচ্ছু জানতে না দিয়ে। তোমাদের কাউকে, এমনকি অনিশকেও আমি কিচ্ছু জানাইনি। কেন ছোট বৌমা? তুমি যদি তোমার ব্যবসায় আমাদের আর না জড়াতে চাও, তুমি একাই ব্যবসাটা সামলাতে চাও, সেটা আমাদের বলতেই পারতে। আমরা কি জোর করে তোমার ব্যবসার দখল নিতাম? ছি ছি ছোট বৌমা, তুমি একাই ব্যবসা করবে, একাই সব লাভের মুখ দেখবে বলে আমাদের সবাইকে এইভাবে কাঁদালে গোড়ালে। না সর্বমঙ্গলা, এটা তুমি ঠিক করো। মানছি পেশার দিক থেকে তুমি আমাদের মালিক, আমরা তোমার কোম্পানিতে কাজ করি, তুমি মাইনেও দাও, কিন্তু এর বাইরেও তো কিছু আছে, তাই না? অবশ্যই আছে। এই সর্বমঙ্গলা ধূপকাঠির ব্যবসাটা আমরা আমাদের পারিবারিক ব্যবসা হিসেবে ভাবতে শুরু করেছিলাম। সেটা তো তোরা নিজে নিজেই ভাবিসনি সুরেশ। ও তো সবসময় নিজে মুখেই বলতো যে এই ব্যবসা আমার একার নয়, এই ব্যবসা বাড়ির সবার। আমি এখনো তাই বলছি মা, আর যতদিন এই কারখানা থাকবে আমি একই কথা বলবো। আর সে কথার কি মূল্য আছে বলো তো সর্বমঙ্গলা? ব্যবসা যদি চলে সেটা আমরা জানতে পারবো না কেন? আর ব্যবসাটা যদি আমাদেরই হয়, তাহলে আমাদের সবার চোখের আড়ালে মার্কেটিং চলছে, প্রোডাকশন চলছে, সেটা আমরা জানতে পারবো না? তার থেকেও আশ্চর্য কি বলতো, ওয়ার্কাররা কাজ করছে, তারা সবকিছু জানে, কিন্তু আমরা কিচ্ছু জানি না। সর্বমঙ্গলা, তোমার মনে হয় না এই কাজটা করে তুমি আমাদের প্রত্যেককে অপমান করলে? আমি ঠিক করেছি, তোমাকে যে পাওয়া গেছে সেটা আমি কাউকেই জানাবো না, এমনকি বাড়ির লোকজনকেও নয়। তুমি আমাদের কি ভাবো বলো তো ছোট বৌমা? আমরা সবাই খুব লোভী, আমাদের ছেলেরা সব অকর্মণ্য। তুমি কাজ না দিলে ওদের আর কাজ জুটবে না। বাবা, আচ্ছা মঙ্গলা, তুই তো একবার বলতে পারতিস সবাইকে। দাদা ভাই দেবেশ ওরা যথেষ্ট ভালো চাকরি করত, কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে ওরা তোর কাঁধে কাঁধ মিলিয়েছে। ভাইয়া যথেষ্ট যোগ্যতা রয়েছে, তা সত্ত্বেও তোর সঙ্গে লড়েছে যাতে করে এই বিজনেসটাকে বড় করতে পারে। তুই ওদের সবাইকে অন্ধকারে রেখে এভাবে একা কারখানায় থেকে ব্যবসাটা কেন চালাতে গেলি? আর কাউকে না বলো, অন্তত অনিশকে তো তোমার সবটা খুলে বলা উচিত ছিল। সেটা কেন বললে না ছোট বৌমা? কেন? সর্বমঙ্গলা, প্লিজ তুমি আর চুপ করে থেকো না। কেন তুমি এই কাজটা করেছো সেটা বলো সবাইকে। বলার সময় হলে আমি ঠিক বলবো অনিশ, শুধু এখন এই মুহূর্তে একটাই কথা বলবো, আমি যা করেছি তোমাদের সকলের ভালোর জন্য করেছি। ফ্যাক্টরিতে যে আমি কাজ শুরু করেছি সেটা আমি কাউকে জানাতে চাইনি, আর সেই জন্যই কারখানার ছেলে মেয়েদেরও বলে দিয়েছিলাম যে ওরা যেন এই কথাগুলো কাউকে না জানায়, তাই ওরাও কাউকে কিছু জানায়নি। কিন্তু কেন তুমি লুকিয়ে কারখানা চালাচ্ছ? এটা আমরা জানতে পারলে কি মহাভারত অশুদ্ধ হতো? নাকি আমরা তোমার ব্যবসায় থাকলে তোমার ব্যবসার ক্ষতি হতো? তুমি কোম্পানির মালিক, তুমি এটা ভেবেছো, নিশ্চয়ই ঠিকই ভেবেছো, কিন্তু তুমি কি করে ভুলে গেলে যে তুমি এ বাড়ির বউ? কি করে ভুলে গেলে যে এ বাড়ির ছোট ছেলের সন্তান তোমার পেটে বড় হচ্ছে? তোমার জন্য যে আমাদের
তোমার স্বামী অনিশের টেনশন হতে পারে, সেটা একবারও ভেবে দেখলে না? তুমি বেঁচে আছো না মরে গেছো সেটাই তো আমরা জানি না। তুমি জানো তোমার খোঁজ করতে আমার ছেলেরা মর্গে পর্যন্ত গিয়েছিল। জানি বাবা, জানি আমি। তুমি জানো, তুমি জানার পরেও আমাদের কাউকে কিছু না জানিয়ে কারখানায় লুকিয়েছিলে কেন ছোট বৌমা? এটা কি তুমি ঠিক করলে? একদম ঠিক করেছে। ও ঠিক করেছে? এ কথা তুই বলছিস? হ্যাঁ মা, আমি বলছি। এতক্ষণ তোমরা বলে গেছো, আমি শুনেছি, এবার আমি বলবো, তোমরা শুনবে। ছোট বৌদিকে তোমরা সবাই ভুল বুঝছো, ওর প্রতি অন্যায় করছো, আর যখন সেটা রিয়েলাইজ করবে না, তোমরা ছোট বৌদির কাছে লজ্জায় মুখ দেখাতে পারবে না। আমরা আমরা ছোট বৌমার সাথে অন্যায় করেছি? অবশ্যই করেছো মা। মা, তোমরা কেন ভুলে যাচ্ছ যে গভর্নমেন্ট থেকে কারখানাটা সিল করে দিয়ে গেছে, তাও আবার লোকাল লোকদের কমপ্লেনের ভিত্তিতে। আমি নিজে গিয়ে দেখে এসেছি ছোট বৌদি কি কষ্ট করে ওখানে কাজ করছে। কারখানার যত স্টাফসরা আছে তারা রোজ ভোরে সূর্য ওঠার আগে কারখানায় চলে আসে, তারপর সেখানে প্রোডাকশন, প্যাকেজিং, সাপ্লাইয়ের কাজ শুরু হয়ে যায়। তারপর আবার অন্ধকার হলে ওরা লুকিয়ে লুকিয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে মালগুলো সাপ্লাই করে। জানিস ছোটদা ভাই, ওই স্টাফেরা পরের দিন আবার ভোরে ছোট বৌদির কাছে আসে, কেন? কালেকশনের হিসেব দিতে। আর ছোট বৌদি এই শরীরে কত কষ্ট করে সকালবেলা উঠে ওই কালেকশনের হিসেব নেয়। আর তোমরা এই মানুষটাকে এখানে দাঁড় করিয়ে এত অপমান করছো, ওকেই ভিলেন বানাচ্ছ। কেন বলো তো? আচ্ছা, তোমাদের একবারও মনে হচ্ছে না ছোট বৌদি এমনটা কেন করেছে? এই শরীরে, এই প্রেগন্যান্সি নিয়ে ও এত খাটনি কেন খেটেছে এই বাড়িটাকে বাঁচানোর জন্যে? তোমরা একবারও রিয়েলাইজ করছো না? কোথায় মেয়েটা এতদিন পরে বাড়িতে ফিরেছে, ওকে একটু আদর করে নিজেদের কাছে টেনে নেবে, তোমরা তো সেটা করছো না। উল্টো ওকে এখানে দাঁড় করিয়ে এত অপমান করছো। আচ্ছা বাবা, তোমাদের কি মনুষ্যত্ববোধ সত্যি হারিয়ে গেছে? সঙ্গীতা, তোর কথা আমরা মানছি, মানে হতেই পারে আমরা সর্বমঙ্গলাকে ভুল বুঝছি, আমরা ভুল বুঝলেই খুশি হব, কিন্তু ওয়ার্কাররা যখন যাচ্ছে আমরাও যেতে পারতাম, তাই না? সেটা হয় না মেজদা ভাই। বাড়ির এতগুলো লোক যদি কারখানার পেছনের দরজা দিয়ে বারবার যাতায়াত করে তাহলে তো লোকের চোখে পড়বে, সেটা তো সম্ভব নয়। আমি দেখে এসেছি কারখানার স্টাফেরা কত গোপনে ওই কারখানায় যাতায়াত করে। আর ছোট বৌদি কারখানার ভেতরে থেকে প্রোডাকশন চালাচ্ছিল, কিন্তু ছোট বৌদির শরীরের এমন কন্ডিশনে তো সেটা আর সম্ভব নয়। কিন্তু আমি সেই সমস্যার সমাধান করে এসেছি। আমি স্টাফেদের সাথে কথা বলেছি, ছোট বৌদি এখন থেকে এই বাড়িতে বসেই কাজকর্ম করবে, এখানেই মশলা বানাবে, তারপর ছোটদা ভাই বা কারখানার কোনো স্টাফ সেই মশলা কারখানা অবধি পৌঁছে দেবে। এসব ব্যবস্থা তুই করেছিস সঙ্গীতা? বুদ্ধিটা অবশ্যই তোমার ছোট জামাই দিয়েছে। তোমার ছোট জামাই আমাকে আরেকটা বুদ্ধিও দিয়েছে, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। সেটা হলো, ছোট বৌদির পার্সোনাল অ্যাকাউন্টে যে 10 লক্ষ টাকা আছে, আপাতত আমরা ওর থেকে সেটা ধার হিসেবে নিই, সেই টাকাটা দিয়ে লোন ক্লিয়ার করা হোক, বাড়িটার মর্টগেজ ছাড়ানো হোক, তারপর না হয় আমরা ছোট বৌদিকে টাকাটা ফেরত দিয়ে দেবো। দেখ ছোটদা ভাই, নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট খোলা, সেখানে বাপের বাড়ির লোকেদের জন্য টাকা সেভিং করা কোনো অপরাধ তো নয়। শোনো না ছোট বৌদি, তোমার কাছে, তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিভানকে না আর ভুল বুঝো না, ওকে আর সন্দেহ করো না, প্লিজ।
মঙ্গলা যে কারখানায় ছিল সেটা তুই কি করে জানলি? কিভাবে আবার, ভিভানের গোয়েন্দা বন্ধুই তো খবরটা দিয়েছিল। মানে ভিভান আমাকে কাল রাতেই বলেছিল ছোট বৌদির কথা। আমায় বলেছিল ভিভান যে সঙ্গীতা, ছোট বৌদিকে এই বাড়িতে ফিরিয়ে আনার দায়িত্ব আমি তোমাকে দিলাম। বাবা, সব কৃতিত্বই কিন্তু ভিভানের। এ কি আবার আমার নাম নিচ্ছ কেন? দেখো, আমি কিন্তু কিচ্ছু করিনি। জামাই হিসেবে এটা আমার কর্তব্য, দ্যাটস ইট। তোমাকে আর কি বলবো বাবা, তোমার সঙ্গে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে অবিশ্বাস করেছি। তুমি তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা। এমা, ছি ছি, এসব আপনি কি বলছেন? একটু আধটু ভুল বোঝাবুঝি হতেই পারে। উই আর ফ্যামিলি, ইটস ওকে, ফাইন। না না বিভান, একটু আধটু না। তোমার সঙ্গে যা হয়েছিল সেটা সেটা অনেক বড় অপমান, সেটা একটা অন্যায়। এই অন্যায় যাতে আর কখনো না হয় সেটা তোরাও খেয়াল রাখবি। এই ছেলে তো শুধু ছোট বৌমাকেই ফিরিয়ে দেয়নি, আমার ছোট মেয়েটাকে এত সুন্দর করে বদলে দিয়েছে। আমি তো ভাবতেই পারছি না যে সঙ্গীতা এরকম একটা অসাধ্য সাধন করতে পারে। থাক মা, আর বলো না। এরপরে দেখবে তোমার ছোট মেয়ে তোমার ছোট জামাইয়ের মাথার উপরে বসে পড়েছে। মোটেই না। এই তুই চুপ করবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছিলাম কি, এতদিন যেভাবে ব্যবসাটা চলছিল চলুক। মানে ছোট বৌদি তো এতদিন লুকিয়ে ব্যবসা চালাচ্ছিলেন, এখন বরঞ্চ বাড়িতে থেকে ব্যবসাটা চালাক। আর সকলকে আমি একটা রিকোয়েস্ট করব, বিনা কারণে ফ্যাক্টরিতে যাওয়ার দরকার নেই, কারণ চারিদিকে তো শত্রু ঘুরে বেড়াচ্ছে, বুঝতেই পারছেন। আর আমি চেষ্টা করছি, আমি আপ্রাণ চেষ্টা করছি ফ্যাক্টরির সিলটা খোলার, মানে লোকজনের সঙ্গে কথা বলে যদি কোনো সোর্স বের হয় আমি চেষ্টা করছি। তবে সবার আগে কিন্তু ছোট বৌদির শরীরের কথাটা ভাবা উচিত আমাদের, তাই না? হ্যাঁ মঙ্গলা, সবাই যখন আছে তখন ব্যবসার কাজ ঠিক হয়ে যাবে। তুই একটু প্লিজ নিজের শরীরের দিকে খেয়াল রাখ। ডেলিভারির কিন্তু আর বেশি দেরি নেই। এবার কিন্তু খুব তাড়াতাড়ি স্বাদের ব্যবস্থা করে ফেলতে হবে। সুরেশ, তুই ঠাকুরমশাইকে খবর দে, আজই আসতে বল। আমি সব দিনক্ষণ একেবারে ঠিক করে ফেলবো। শ্রেয়া, যা ছোট বৌমাকে নিয়ে ওপরে যা। শোনো ছোট বৌমা, তুমি ওপরে গিয়ে একদম বিশ্রাম নেবে, আর এরপর থেকে তুমি আর কোনো অশান্তির মধ্যে ঢুকবে না, আমাকে কথা দাও। চল, আয় আয়, চল। এসো, সাবধানে। কি ভাবছেন ছোটদা? সবে তো কলির সন্ধে, রাত হবে বাকি। ওস্তাদের মার শেষ রাতে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি এখনো ভাবতে পারছি না। যাও, গিয়ে দরজাটা বন্ধ করে এসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। মঙ্গলা, আমি আমি কিরকম বোকা বনে গেলাম। মানে আমি বিশ্বাস করতে পারছি না। আমি যখন নিচে গিয়ে প্রথম তোমাকে দেখি
আমি তখনও নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। মানে সত্যি সত্যি সঙ্গীতা তোমাকে বাড়িতে নিয়ে এসেছে? ওরা মোরলা মাছ এনেছিল, তোমার জন্য আমি চচ্চড়ি রাখতে যাচ্ছিলাম। ওরা বললো দিদি অনিসদাকে ফোন করে ডেকে নাও না। আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, হঠাৎ দরজায় নক করার শব্দ। আমি তো ভাবলাম তুমি এসেছো, আনন্দে মনের ভিতরটা কেমন হয়ে উঠেছিল কি বলবো তোমায়। কিন্তু তারপরে সঙ্গীতাকে দেখে আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। সঙ্গীতা বলছে যে বিমানের কোন গোয়েন্দা বন্ধু নাকি তোমাকে খুঁজে বার করেছে। সব মিথ্যে কথা, নিশ্চয়ই বিমান কোনোভাবে জেনে গিয়েছিল আর তারপর সঙ্গীতাকে প্ল্যান করে পাঠিয়েছে। কি ভাবছো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো সর্বমঙ্গলা। গতকাল রাতে বেরোনোর আগে আমি একটা শব্দ শুনেছিলাম, কিন্তু দরজা খুলে কাউকে আমি দেখতে পাইনি। আমার মনে হয় ওটাই বিমান ছিল। বিমান আমাকে ফলো করে কারখানায় গিয়ে তোমার হদিশটা পেয়েছে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না সর্বমঙ্গলা। কি কথা? মানে বিমান যখন জানতেই পারলো যে কারখানায় তুমি আছো, তাহলে ও তো কারখানায় গিয়ে তোমাকে অ্যাটাক করতে পারতো। আমরা বেআইনিভাবে কারখানাটা পেছন দরজা দিয়ে খুলে কারখানাটা যে চালাচ্ছি সেটা যদি পুলিশকে জানিয়ে দিত, তাহলে তো পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে পারতো। তাতে একদিকে যেমন তোমার সম্মানহানি হতো, তেমন কারখানা খোলার ব্যাপারটা তো পুরো বিষবাও জলে চলে যেত। ইচ্ছে করলে ও পাড়ার লোকেদের জানিয়ে দিতে পারতো যে ওদের মতের বিরুদ্ধে কারখানাটা চলছে। পাড়ার লোকেরা এসে কারখানায় ঝামেলা করতো, ভাঙচুর করতো, এমনকি আগুনও ধরিয়ে দিতে পারতো। আগুন তো বিমানও ধরে দিতে পারতো অনিশ। কারখানার পিছনের দরজা বন্ধ করে যদিও আগুন ধরিয়ে দিত, তাহলে তোমার ভিতরে সবাই পুড়ে মরতাম। সর্বমঙ্গলা, প্লিজ, এসব শুনলে মনের ভেতরটা কিরকম একটা করে ওঠে। প্লিজ এসব বলো না। মনটা কঠিন করো অনিশ। আমাদের এবার ঠান্ডা মাথায় ভাবতে হবে। আমাকে উদ্ধার করে এই বাড়িতে নিয়ে আসার পর বিমানের পজিশনটা আমাদের বাড়িতে কোথায় উঠলো তুমি ভাবতে পারছো? তোমার আমার চেয়ে বাড়ির লোকের এখন ওই বিমানকেই বেশি বিশ্বাস করবে, আর সেটাই স্বাভাবিক। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিমান কোন দিক থেকে আমাদের আক্রমণ করবে সেটা বুঝতে পারছি না এখনো। আক্রমণটা কিন্তু বিমান করছে না সর্বমঙ্গলা, এর পেছনে রয়েছে ওই সৌমিলি। ওই বিমান সৌমিলির কাছ থেকে টাকা নিয়ে এই কাজটা করছে। ওই সৌমিলি হয়তো বলে দিয়েছে যে আমাকে ফলো করলেই ও তোমার হদিশটা পাবে। সেটাই তো স্বাভাবিক অনিশ। আর কেউ জানুক না জানুক, সৌমিলি খুব ভালো করে জানে যে তুমি আমায় কতটা ভালোবাসো। ও জানে তুমি কিছুতেই আমাকে ছেড়ে থাকতে পারবে না। যদি সত্যিই আমাকে খুঁজে পাওয়া না যেত, তবে তো তুমি পাগল হয়ে যেতে। এটা ও খুব ভালো করে জানে। আর ও এটাও বুঝে গেছে যে অ্যাসাইলামে তুমি আমার খোঁজ করতে যাওনি। তুমি অ্যাসাইলামে গেছিলে এটা দেখতে যে সৌমিলি সত্যি সত্যি পাগল হয়ে গেছে নাকি পাগল সেজে বসে থাকার নাটক করছে। যদি সত্যি আমি হারিয়ে যেতাম, যদি সত্যি তুমি বুঝে যেতে যে সর্বমঙ্গলাকে তুমি আর পাবে না, তবে তুমি পাগল হয়ে যেতে অনিশ। ও জানে, তবে অ্যাসাইলামে যাওয়ার ক্ষমতা তোমার থাকতো না। আর যদি যেতে, তবে ওকে খুন করতে যেতে। ভেঙে পড়িস না অনিশ, বি স্টেডি। দেখুন, বুঝতে পারছি আপনারা নার্ভাস হচ্ছেন, কিন্তু আইডেন্টিফাই তো আপনাদেরই করতে হবে। প্লিজ বেশি সময় নষ্ট না করে আপনি একবার দেখে বলুন ইনি আপনার স্ত্রী কিনা। নিন ঝটপট দেখে নিন। চল, সেটাই তো করবো, ঠিক করেছিলাম।
অফিসার যখন এসে বলল যে রেল লাইনের ধারে একজন গর্ভবতী মহিলার লাশ পাওয়া গেছে, মিথ্যে কথা বলবো না সর্বমঙ্গলা, আমি ধরেই নিয়েছিলাম যে তুমি আর নেই। বিশেষ করে আমি ভীষণ ভেঙে পড়েছিলাম।